This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফরাক্কা বিডিও অফিসে তাণ্ডব তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে কমিশন, কিন্তু এফআইআর কি আদৌ হয়েছে? ডিএম কে জেলা শাসকের নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছিল, কিন্তু ডিএম তিনি কি এফআইআর করেছেন? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর নিয়ে মুখে কুলুপ প্রশাসনের। কৌশিক আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। কৌশিক, এফআইআর হয়েছে? যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 10:30 নাগাদ জানা গেছে যে এখনো কোনো এফআইআর হয়নি। 10:30 নাগাদ আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশের এক আধিকারিক জানান যে জেলা প্রশাসনের দপ্তর থেকে কেউ কিন্তু কোনো অভিযোগ নিয়ে আসেনি। তো অভিযোগ না পাওয়া পর্যন্ত এফআইআর সম্ভব নয়। সেক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু এখনো পর্যন্ত কেউ যায়নি। এই বিষয়ে গতকাল একাধিকবার কিন্তু জেলা শাসককে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। বিডিও যিনি রয়েছেন ফারাক্কা, তিনি বলেছিলেন 5টা নাগাদ যে তিনি এরকম কোনো নির্বাচন কমিশনের নির্দেশ তিনি জানেন না। অর্থাৎ এখনো কোথাও না কোথাও একটা গড়িমসি রয়েছে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করতে, এবং যে এর আগেও একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কিন্তু অভিযোগ করা হয়নি। দুটি ক্ষেত্রে দেখা গেছে, এবং এই বিধায়ক শাসক দলের বিধায়ক বলে কি রেহাই পেয়ে যাচ্ছে, এমনটাই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিধায়ক অন্যান্য বিরোধী দলের নেতারা। কারণ যেভাবে গতকাল 5টার মধ্যে যে অভিযোগ করার কথা বলেছিলেন নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ 10:30 নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে কোনো অভিযোগ কিন্তু পুলিশের কাছে নিয়ে যাননি প্রশাসনিক আধিকারিক বা নির্বাচন কমিশনের। কৌশিক আমাদের প্রতিনিধি জানালেন 10:30 পর্যন্ত আমরা প্রশাসন সূত্রে যা জানতে পেরেছি এখনো কোনো এফআইআর দায়ের হয়নি। ধন্যবাদ। মনিরুল যা বলেছে, এই 4 জনের নাম দাও, এই 4 জনকে আমি পাঠিয়ে দিচ্ছি, 4 দিন রাখবে, 4 দিনের পর ছেড়ে দেবে। মনিরুলই তো সমস্ত চিত্রনাট্যটা স্ক্রিপ্টে লিখে দিয়েছে। তো এখন তার বিরুদ্ধে কি করে এফআইআর করবে? এই ভিডিওরাই পঞ্চায়েতে তৃণমূলকে বুথ দখল করে জিতিয়েছে। সেই ভিডিওর আজকে ক্ষমতা আছে কেউ বিধায়কের বিরুদ্ধে এফআইআর করবে? এটা তো হতেই পারে না। তাই হচ্ছে, এটা তো স্বাভাবিক, এ রাজ্যে এটাই স্বাভাবিক। শাসকের ক্ষমতা আছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিতে। এখানকার জেলা শাসকরা পঙ্গু কাপুরুষ, তারা তৃণমূলের নেত্রী সমস্ত কৃতদাস। তাদের বাবারও ক্ষমতা নাই যে নির্দেশ দিয়ে এফআইআর করাবে। তো এসআইআরও এখানে বাংলায় এরকম হবে, আর এসআইআর পাশাপাশি এফআইআর এমনি করেই চলবে। সাধারণ মানুষের যন্ত্রণা ঝঞ্ঝাট বেড়েই চলেছে। না নির্বাচন কমিশন তাদের সুরাহা করছে, না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। যেখানে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ইলেকশন কমিশনার বিজেপি, সেখানে মানুষ প্রতিবাদ করবে না তো কারা করবে? নানা ব্যবস্থার প্রশ্নই ওঠে না, মানুষের অধিকারের প্রশ্ন। ব্রিটিশের সময় যারা জেল খেটেছে স্বাধীনতার জন্য, তাদের কি বলবেন? অপরাধী বলবেন না স্বাধীনতা সংগ্রামী? এখন হচ্ছে গণতন্ত্র রক্ষার সংগ্রামী, আর এফআইআর হলে প্রথম করতে হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আর এই মনিরুল ইসলাম তৃণমূল বিধায়ক, তিনি বলেছেন আইনের পথেই চলবে। TV9 বাংলাকে কি প্রতিক্রিয়া দিয়েছেন এবার শুনুন। আমার জানা নেই, আমি কি বলবো? আইনের পথে চলবে, বিচার ব্যবস্থা সবার জন্য খোলা আছে। ইটাহারে শুনানি কেন্দ্র এসআইআর এর, সেই কেন্দ্রেই ভাঙচুর হয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ওঠে। আর তৃণমূল বিধায়কের নেতৃত্বে ইটাহার হাই স্কুলে এসআইআর এর শুনানি যে কেন্দ্র তৈরি হয়েছিল, সেখানে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। সরস্বতী পুজোর আগে স্কুলের সেই প্যান্ডেলের বাঁশ খুলে নির্বিচারে চেয়ার বেঞ্চ এগুলো ভাঙচুর করা হয়। কমিশনের কড়া বার্তা যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কোথায় শুনানি কেন্দ্রের নিরাপত্তা? দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে পুলিশ প্রশাসন। তৃণমূল জামানায় আইন শৃঙ্খলার অবনতির আরও একটা উদাহরণ এক স্যান্ডেলে একথা লিখে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব এরা। আমি আগেই বলেছিলাম এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি নির্যাতন বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। বাংলার বিভিন্ন জায়গার সাথে সাথে ইটাহারে আজকে একটা
সকালবেলা এসআইআর হিয়ারিং ছিল, কাগজ খুঁজে পাচ্ছে না, ফাঁসি দিয়ে মারা গেল। এর দায় বিজেপিকে দিতে হবে, তাদের দোষর কংগ্রেসকে দিতে হবে। আমরা লড়ছি, এই লড়াই সংগ্রাম চলবে, রাজপথে চলবে। আপনারা চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, একজনও ভুল পথে বিপদ পথে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। কোনো এসআইআর আতঙ্কে কারো মৃত্যু হয় না। এটা প্যানিক তৈরি করছে, বিভিন্ন প্রৌঢ়দের বৃদ্ধাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এই ধরনের প্যানিক তৈরি করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই জন্যই বিভিন্ন জায়গায় গন্ডগোল লাগছে এবং নির্বাচন কমিশন এটার জন্য উচিত ব্যবস্থা নেবে। জোটের আমি জোটের তুমি জোট দিয়ে যাইছে না। ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তবে বিজেপি বিরোধী বা তৃণমূল বিরোধী শিবিরে জোটের একটা তৎপরতা শুরু হয়ে গেছে। বুধবার দিনই শহীদ মিনারের সভা থেকে জোট চেয়ে বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী, আর মোহাম্মদ সেলিম বলছেন জোট নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এবার কংগ্রেসের দিকে বল ঠেলেছেন তিনি। তাল কাটলো গোড়াতেই বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বামেদের সভা। সবে বলতে উঠেছেন মুর্শিদাবাদের সিপিএম এর জেলা সম্পাদক জামির মোল্লা। ঠিক সেই সময় আওয়াজটা উঠল, 24 লোকসভাতেও নজর কেড়েছিল ছবিটা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম, সেখানেই হাতে হাত সেলিম অধীরের। 26 বিধানসভা ভোটেও হাতে হাত রেখেই এগোতে চাইছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি, কিন্তু সময় চলে যাচ্ছে। এজন্য মুর্শিদাবাদের মাটি যখন আছি, মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। একদিন আগে বুধবারই শহীদ মিনারে সভা করেছে আইএসএফ। সেই সভা থেকে জোট বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আমরা জোট করবার জন্য প্রস্তুত। জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। নওশাদের জোট বার্তা আরেক কদম এগিয়ে তাতে সায় দিলেন সেলিমও। এখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। সিদ্দিকীরা বলেছেন, আহ্বান জানিয়েছেন, আমরা শুনেছি, কিন্তু সিদ্ধান্ত আমরা এখনো দেরি আছে। হলে তো ভালোই হয়, কিন্তু সিদ্ধান্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি নেবে এবং বিধানসভা নির্বাচনের আগেই যা করার করবেন। জোট রাজনীতির তৎপরতা দেখে পাল্টা আক্রমণের তৃণমূল। তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে, ওরা এবং সেই খেলাটায় গেছে। ফলে এখন আপনারা নওশাদের মুখে শুনবেন হুমায়ুনের সঙ্গে জোট চাই, হুমায়ুনের সঙ্গে মুখে শুনবেন নওশাদের সঙ্গে জোট চাই, হুমায়ুনের মুখে শুনবেন সিপিএমের সঙ্গে জোট চাই। এগুলো তো সব বিজেপিকে খুশি করার খেলা। লোকসভা ভোটের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হয়েছে। তৃণমূলের চরম বিরোধী অধীর চৌধুরীর চেয়ারে বসেছেন অনেকটাই নরমপন্থী শুভঙ্কর সরকার। লোকসভার পর রাজ্যে উপনির্বাচনে আর বাম কংগ্রেস জোট হয়নি, তবে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। 26 নির্বাচনে কি হবে, এখন কংগ্রেসের দিকেই তাকিয়ে আইএসএফ আর বামেরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বুথ কমিটি গঠন নিয়ে এবার জলপাইগুড়ির হলদিবাড়িতে যুব তৃণমূলের মধ্যেই আদি আর নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দলের একাংশকে না জানিয়ে নাকি বুথ কমিটি গঠন করা হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে এক পক্ষের তরফ থেকে। উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দলেরই একাংশ। যদি অঞ্চল সভাপতির দাবি, তিনি যে কমিটিটা প্রকাশ করেছেন তাতে তৃণমূলের অঞ্চল সভাপতির সই রয়েছে। যুব সভাপতি বসে করতে, কিন্তু আমাদের যে পঞ্চায়েত চিন্তামণি রায় তাকে অন্ধকারে রেখে তার নাম দেওয়া হচ্ছে আর কি। ফোন করেছিলাম পঞ্চায়েতকে যে এরকম ব্যাপার, কিছু জানে না, এই ব্যাপারেই আমাদের বলে যাকে যে নাম প্রস্তাব দিয়েছে সেই নাম হচ্ছে বিরোধী লোক, যারা কোনোদিন এই তৃণমূল দলটা করেনি, তার নাম দেওয়াতেই আমাদের এই যে বুথের সংগঠনটা ছেলেগুলা মানে একটু মনমরা হয়ে গেছে। আমাদের যে অঞ্চলের যে যুব সভাপতি আছে ফতিবর রহমান, ঠিক আছে, তো উনি একটা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তো তাতে আমরা দেখতে পাই যে আমাদের বুথে 129 নং বুথে যে যুবর যে সভাপতি হয় সেটার নাম মানে যারা কোনোদিন মনে করো এই দলটা করেইনি তাদের নাম মনে করো উনি উল্লেখ করে রেখেছেন।
তো আমরা যে দুদিনে মনে করো এই বুথে মনে করো যে পঞ্চায়েতকে মনে করো এত কষ্ট করে আমরা জিতাইছি, তো পঞ্চায়েতও ব্যাপারটা জানে না যে এরকমভাবে নতুন করে মনে করো বুথ সভাপতির নাম মনে করো শুরু হোক মানে দিবে। তো আমরা তাতে কোনো খুশি না আর কি। যাকে আমি বুথ সভাপতি করেছি যেদিন থেকে প্রত্যেকটা মুহূর্তে দলের সঙ্গে অ্যাক্টিভিটিসের সাথে কাজ করছে। ইয়াং জেনারেশন আগামী দিন ভবিষ্যতে দলের খুব ভালো কাজে লাগবে। এবার কাজ করতে গেলে টুকিটাকি ভুল হতেই পারে, সেটা যারা আমার ভুলটাকে ধরিয়ে দেবে বা যারা সোশ্যাল মিডিয়ায় যে কেউ যদি লেখালেখি করছে আমার চোখে পড়েনি, যদি তারা এরকম মন্তব্য করে থাকে আমাকে বলতে পারতো। আমি অলওয়েজ ওয়েলকাম করব যুব শক্তিকে সংগঠিত করার জন্য। আসো, আমি আবার যদি কেউ আসতে চায় আমার যে কমিটি আছে এটাকে আমি বৃহত্তর রূপ দিব এবং আগামী দিন আমার চেয়ে তাকে সামনের সারিতে দিব, এটুকু আমি আশা রাখি। শাসক দলের কোন্দল সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। চুরির টাকার ভাগ নিয়ে তৃণমূলের মধ্যেই কোন্দল বলে কটাক্ষ তাদের। কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ভাগ নিয়ে গন্ডগোল, ওরা তো অনেক ভাগাভাগির ব্যাপার আছে, এই তো পয়সা অনেক রকম আছে, বালি চুরি, গরু পাচার সব রকমই আছে। এখন তো মানে আগে তো আমরা ভোট চুরি জানতাম, এখন ফাইল চুরিও হচ্ছে। ফাইলের মধ্যে যে কত কিছু আছে তো বোঝাই যাচ্ছে না, আমরা বুঝতেই পারছি না কোন জায়গায় কি কি চুরি করতে পারে এরা। যাই হোক, চোরের তো চোরে চোরে এখন ভাগ বাটোয়ারা নিয়ে ওদের একটু দ্বন্দ্ব হচ্ছে। এটা ওদের সংস্কার, এটাই সংস্কৃতি, এটাই করে আছে, এটাই ওদের একমাত্র উপায়। এখানে তো কোনো গোষ্ঠী আমরা তো সবসময় খোঁজখবর নিচ্ছি এবং কোনো যদি এরকম থাকে সেটা তারা নিজের